মঙ্গলবার বিধানসভার সিঁড়িতে গেরুয়া পাগড়ি এবং গর্বের সঙ্গে বলো আমি হিন্দু এই টি শার্ট পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা ধর্নায় বসেছিলেন। অন্যদিকে রাজ্য বাজেটকে মাদ্রাসা বাজেট বলেও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেন, যাদের বিরুদ্ধে এত বাজে কথা বলা হচ্ছে তারা একটা আন্দোলন করলে কিভাবে সামলাবেন। আজকে এই সমস্ত নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। তার থেকেই জানতে চাইবো এই পুরো বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন। দেখো, এই পুরো বিষয়টা জলের মতো তরল, খুবই পরিষ্কার। পরিষ্কারটা কি? বিজেপির কাছে পরিষ্কার যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারা যদি আরো হিন্দু ভোটের মেরুকরণ করতে না পারেন তাহলে তারা ক্ষমতা দখল করতে পারবেন না। কারণ বিজেপি কত পার্সেন্ট ভোটে আছে? 38%। তৃণমূল রয়েছে 45% ভোটে দাঁড়িয়ে। বিজেপির বক্তব্য হচ্ছে, বিজেপির ধারণা, বিজেপির অঙ্ক কষা হচ্ছে, তৃণমূলের যে 45% ভোট তার মধ্যে 2-3% ভোট আছে লুটের ভোট। এটা কিন্তু বিজেপির বক্তব্য, আমি বলছি না। তাদের বক্তব্য হচ্ছে যে বহু বুথ যেখানে বিজেপি তাদের এজেন্টকে দাঁড় করাতে পারেনি বিভিন্ন ভোটে, বিধানসভা ভোটে বা লোকসভা ভোটে, সেখানে একটা অংশের ভোট লুট হয়েছে, ছাপ্পা হয়েছে, ইত্যাদি প্রভৃতি হয়েছে। ফলে তৃণমূলের যে 45% ভোট সেটা হচ্ছে নেট 45% ভোট নয়, সেখানে 2-3% ভোট জল মেশানো আছে। এটা হচ্ছে তাদের বিজেপির অভিযোগ। এবং তাদের ভোটটা হচ্ছে 38% এবং তাতে জল মেশানো নেই, তাদের বক্তব্য। তারপরে 38 এবং 42 এর মানে 2% ভোটের প্লাস মাইনাস, 2% যোগ হলেই 40 হয়ে যায়, ওদের 2% মাইনাস হলেই 40 হয়ে যায়। তো এই যে 2%-3% ভোট না বাড়াতে পারলে তারা যে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে পারবেন না সেটা বিজেপি বুঝতে পারছে। এখন এই 2 বা 3% ভোটটা কোথা থেকে বাড়াবে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, সেখানে সংখ্যালঘু ভোটের একটা মুষ্টিমেয় অংশ সংখ্যালঘু ভোট সেটা জোটবদ্ধভাবে তৃণমূলকে দেয়। তৃণমূলের বেনিফিশিয়ারি ভোট আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তার ভোট রয়েছে। আর বিজেপির কাছে 38% ভোট রয়েছে, সেটা হচ্ছে যে অ্যান্টি টিএমসি ভোট, প্লাস হচ্ছে বিজেপির নিজের কোর ভোট, হিন্দু পোলারাইজেশনের জন্য ভোট, ইত্যাদি প্রভৃতি। এরপরে একটা 8-10% ভোট আছে বাম কংগ্রেস মিলিয়ে। তো তার মধ্যে হিন্দু ভোটটাই বেশি, কারণ হচ্ছে সংখ্যালঘু ভোটের মেরুকরণ ঘটে গেছে তৃণমূলের দিকে। তো বিজেপির চেষ্টা যে যত বেশি সম্ভব হিন্দু ভোটকে পোলারাইজ করে। এবং কিছুদিন আগে যে বাংলাদেশের যে পরিবর্তন ঘটে গেছে সেটাকেও বিজেপি ইউজ করছে, করে দেখবে ওরা ইউনেস্কো জঙ্গি বলে, সুদখোর ইত্যাদি বলে শুভেন্দু অধিকারী নানা রকম সেটা ধারাবাহিক ভাবে করছে। কেন? কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটটাকে দেখিয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের আরো বেশি করে বিজেপির দিকে টানা। এইটা একটা ধারাবাহিক প্রচেষ্টা এখন শুভেন্দু অধিকারীদের রয়েছে। এবং যত বিধানসভা ভোট এগিয়ে আসবে তত দেখবে যে এই কড়াপাকের হিন্দুত্বের বিষয় আশয়গুলো উঠে আসবে। তুমি দেখো যে মোহন ভাগবত তিনি পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছেন, আনপ্রেসিডেন্টেড ওয়েতে দীর্ঘ সময় ধরে তিনি পশ্চিমবঙ্গে রয়েছে। তার ফলে বিজেপিরা সংঘবদ্ধভাবে সুপরিকল্পিতভাবে একটা রাজনৈতিক কৌশল নিয়ে এগোচ্ছে। দেখো, রাজ্যে বর্তমান তৃণমূল সরকারের প্রায় 15 বছর হতে চলেছে। 15 বছর একটা সরকার যদি ক্ষমতায় থাকে, একটা শাসক দল যদি ক্ষমতায় থাকে, তার বিরুদ্ধে স্বাভাবিক প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়। অনেক প্রতিষ্ঠান বিরোধিতার উপাদান থাকতে পারে, সেটা কখনো দুর্নীতির প্রশ্ন অভিযোগ থাকতে পারে, কখনো কর্মসংস্থানের অভাবের অভিযোগ থাকতে পারে, কখনো অনুন্নয়নের অভিযোগ থাকতে পারে। কিন্তু ধারাবাহিক ভাবে যদি একটা সরকার যদি 15 বছর ধরে টানা চলে, স্বাভাবিক নিয়মে তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়। তুমি দেখবে যে বিজেপি কিন্তু সেই সব প্রতিষ্ঠান বিরোধিতার বিষয় নিয়ে খুব আলোচনা করছে না, বারবার হিন্দু 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 করে একটা পোলারাইজেশনের চেষ্টা করছে। এর কাউন্টার পোলারাইজেশন মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা রয়েছে। তিনি কি করছেন? তিনি উদার যে হিন্দু অংশ তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এবং আজকে যে উনি নাম না করে বলেছেন যে যাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন তারা যদি পাল্টা আন্দোলনে নামেন তাহলে সামলাতে পারবেন। তো এই যে যাদের বিরুদ্ধে বলছেন, তুমি তো নাম বলেনি, কোনো সম্প্রদায়ের নাম করেন, কিন্তু ধরে নেওয়া হচ্ছে উনি সংখ্যালঘুদের কথা বলছেন। তার ফলে কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ও কাউন্টার সংখ্যালঘুদের যে সেন্টিমেন্টটাকে সেটাকে অ্যাড্রেস করছেন বলেও মনে করা হচ্ছে। তার ফলে এই যে একটা শটে সাট্টং, যে তৃণমূল যেমন তার নিজের কোর ভোট ব্যাংক ধরে রাখার জন্য একটা লাগাতার মেসেজ দিয়ে যাচ্ছে, সেখানে সংখ্যালঘুদের ভোট একটা বড় বড় ভোট,
কারণ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু জনগোষ্ঠীর যে আয়তন সেটা প্রায় 30%, মতান্তরে 33%। আর এছাড়া রয়েছে তৃণমূলের বেনিফিশিয়ারি ভোট, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেস করেছেন বাজেটেই, যে আবাস যোজনায় বলেছেন আরো 16 লক্ষ পরিবারকে বাড়ি দেওয়া হবে, লক্ষ্মীর ভান্ডার চলছে, বা অন্যান্য স্বাস্থ্যসাথী ইত্যাদি প্রভৃতি প্রকল্পগুলো চলছে। তো এই বেনিফিশিয়ারি ভোটটা একদিক দিয়ে ধরে রাখা, প্লাস হচ্ছে সংখ্যালঘু ভোটটাকেও ধরে রাখা। তো এইটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে প্রচেষ্টা চলছে, তো সেরকম ভাবেই শুভেন্দুদের দিক থেকেও একটা চেষ্টা চলছে যে কাউন্টার পোলারাইজেশন করা, যাতে করে আরো হিন্দু ভোট এবং গ্রাম এবং শহরে হিন্দু ভোট তাদের দিকে মেরুকরণ ঘটে। আমি একটা বিষয় জানতে চাইবো যে ঠিক একটা বছর পরেই বিধানসভা নির্বাচন 2026-এ, তার আগে পর্যন্ত কি এই বিষয়টাই চলবে এখন থেকে বাংলায়? একেবারেই তাই। তুমি দেখো যে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস এদের কোনো অ্যাক্টিভিটি নেই, প্রায় লুপ্ত। সরকার বিরোধী জায়গায় তাদের কোনো অ্যাক্টিভিটি নেই। এখন এটা বললে হয়তো অনেক বামপন্থী বা সিপিএম এর নেতার বা অনেক কংগ্রেস নেতা আমার উপরে রাগ হতে পারে, ঠিক আছে, কিন্তু তারা হয়তো মনে করছে যে তারা হয়তো অনেক কিছু কর্মসূচি নিচ্ছেন। কিন্তু আমি একটা কথা বারবার করে বলি যে বৃহৎ ছবিটা দেখতে গেলে ড্রোন শট নেওয়া দরকার। তুমি যদি ওপর থেকে দেখো, স্যাটেলাইট পিকচার, স্যাটেলাইট ইমেজ, পাখির চোখে মানে ওপর থেকে যদি দেখো, তুমি দেখবে যে তলায় তৃণমূল এবং তাদের কর্মকাণ্ড দেখা যাচ্ছে, আর বিজেপির কর্মকাণ্ড দেখা যাচ্ছে, কংগ্রেস এবং সিপিএম এর কর্মকাণ্ডকে দেখা যাচ্ছে না। তারপরে কি তারা কোনো প্রোগ্রাম নিচ্ছে না? হয়তো নিচ্ছে, কিন্তু সেটা ভিজিবল হচ্ছে না, সেটা কোনো ইম্প্যাক্ট নেই। তো যখন একটা অপোজিশন ফোর্সের থেকেও তার কোনো ইম্প্যাক্ট নেই, ইম্প্যাক্টলেস, আর শুভঙ্কর সরকারকে তোমার প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে, তার কি ইম্প্যাক্ট আছে? অধীর চৌধুরী যখন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, তবুও তার একটা বক্তব্যের ধার ভার, তার যে রাজনৈতিক উচ্চতা তারা ছিল, কিছু কিছু কাজকর্ম হচ্ছিল, কিন্তু এখন কি আছে? কিছুই নেই, ঠিক জিরো, মানে অলমোস্ট জিরো। আর সিপিএম এরও সেরকম কিছু দেখা যাচ্ছে না, টিভিতে কিছু বাইট, সোশ্যাল মিডিয়ায় কিছু স্টেটমেন্ট, এছাড়া কোথায়? তো এই যে তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল, এটাই বাস্তব, এবং এই 67টাই লোকসভা ভোট পর্যন্ত চলবে। আর ওই সিপিএম কংগ্রেস বিধানসভা ভোট পর্যন্ত চলবে। আর ওই সিপিএম কংগ্রেসের একটা ওই অতি দেরিতে একটা বোধোদয় ঘটে। প্রতিবার ভোটের সময় আমরা দেখি, 2016 সাল থেকে দেখে আসছি, 2016 সাল থেকে যতগুলো ভোট হয়েছে, ঠিক ভোটের আগে ঘুম ভেঙে উঠে, ওই অনেকে আছে না সকালবেলা 9টার সময় ঘুম থেকে ওঠে, 6টায় না উঠে, তো এরকম 9টার সময় আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে মনে হয় যে একবার জোট করুক, একটা জোট হয়, তার কোনো সেইটারও এখন আর কোনো ইম্প্যাক্ট নেই। কিন্তু একটা সময় এই জোটের ইম্প্যাক্ট ছিল। 2016 সালে যখন কংগ্রেস এবং সিপিএম জোটবদ্ধভাবে পশ্চিমবঙ্গে লড়েছিল, যে এই জোটটাকে অনেকেই জোট বলে মানতে চাননি, সিপিএম এরই বেশিরভাগ লোক, বিমান বসু বলেছিলেন যে জোট না ঘোট হয়েছে, কিন্তু দেখা যাবে যে সেই জোটেও কিন্তু 38% ভোট পেয়েছিল 2016 সালে। ইভেনচুয়ালি দেখা গেল বিজেপি 2021 সালে এসে সেই 38%ই ভোট পেল, ঠিক আছে। তার ফলে সেটারও একটা সম্ভাবনা ছিল বলে 38% পেয়েছিল, কিন্তু তারা সেই জায়গাটাকে লুজ করেছে, দে হ্যাভ মিস দ্য বাস। আর বিজেপি সেই জায়গাটাকে দখল করে নিয়েছে, এবং কেন্দ্রে যেহেতু বিজেপি ক্ষমতায় রয়েছে, শুধু ক্ষমতায় রয়েছে বললে ভুল হবে, মাঝখানে একটা সময় দেখা যাচ্ছিল লোকসভা ভোটের সময়, সেটা হচ্ছে বিজেপিকে একটু ডিমোরালাইজ দেখাচ্ছিল। কারণ 400 পার, 400 ছুঁয়ে পড়বে, এইসব নানা রকম চলার পরে দেখা গেল বিজেপি 250 টপকাতে পারলো না, এবং পশ্চিমবঙ্গেও 12 টপকাতে পারলো না, 19 থেকে 12-তে নেমে এলো। তার ফলে বিজেপি একটা ডিমোরালাইজড ফোর্স ছিল। কিন্তু তারপরে লোকসভা ভোটের পরে আমরা দেখলাম যে হরিয়ানা ইলেকশনে, যেটা কংগ্রেসের সবাই ধরে নিচ্ছিল কংগ্রেস জিতবে করে, বিজেপি হরিয়ানা জিতে গেল। বিজেপি মহারাষ্ট্রে হিউজ একটা ব্যবধানে জিতলো, এবং প্রায় একার ক্ষমতায় প্রায় সরকার গঠনের অবস্থায়। কদিন বাদে দেখবে যে শিবসেনাকে সরিয়ে ফরিয়ে দিয়ে বিজেপি একা দখল করে নিয়েছে। দিল্লিতে বিজেপি জিতলো। তো বিজেপি একটা উইনিং স্প্রিটে রয়েছে। তো যখন কোনো পার্টি একটা উইনিং স্প্রিটে থাকে, তখন তার ভিতরে আবার একটা রাজ্য দখলের ভিতরে একটা জেগে বসে, একটা অ্যাম্বিশন। এটা খুবই, মানে ধরো মোহনবাগান আইএসএল এ খেলছে, তো লিগে 4টে ম্যাচ জেতার পরে 5টা ম্যাচ, 5ম ম্যাচও বেরিয়ে যাবে, কনফিডেন্স বেড়ে যায় না?
ঠিক আছে, আমার কোন বিদেশি প্লেয়ার এলো না এলো, কিন্তু ওভারঅল টিমের মোরালটা বেড়ে যায়। তুমি এখন ইদানিং কালে আইএসএল কভার করছো, যুব ভারতীতে যাচ্ছ, ফলে তোমার কাছে এই ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি সহজ এবং বোধগম্য বলে আমার মনে হচ্ছে। তো ওরকম মোহনবাগানের মতন, মোহনবাগান যেরকম আইএসএল এ তত 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 করে উঠে যাচ্ছে, আজকে বিজেপিও তুমি দেখো যে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি, ফলে বিজেপির উইনিং স্পিচে রয়েছে। এরপর রয়েছে বিহার। তুমি দেখবে যে বিজেপি এই মাসে দিল্লিতে চিফ মিনিস্টার অ্যানাউন্সমেন্ট হবে, কাল পরশুর মধ্যে হয়ে যাবে। তারপরে দিল্লি বিজেপিতে নতুন সভাপতি, মানে সর্বভারতীয় বিজেপি নতুন সভাপতি নিয়োগ হবেন, সম্ভবত ভূপেন্দ্র যাদব বা ধর্মেন্দ্র যাদবের মধ্যে কেউ একজন সভাপতি হবেন। তো তারপরে দেখবে বিজেপি বিহার ইলেকশনের প্রচারে ঢুকে গেছে। ঠিক, তার কারণ হচ্ছে পুজোর পরপরই হচ্ছে বিহারে ভোট, আর বিহারের ভোটটা শেষ হলেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরালায় ভোট। এই যে 4টে স্টেটে ভোট হবে, তার মধ্যে আসামটা বিজেপি নিজের স্টেট, সেখানে বিজেপি অনেক বেশি কনফিডেন্ট। বাকি 3টে স্টেটের মধ্যে একমাত্র পটেনশিয়াল স্টেট হচ্ছে তাদের কাছে পশ্চিমবঙ্গ, কেরালা বা তামিলনাড়ু নয়। কেরালা বা তামিলনাড়ুতে বিজেপি কিন্তু এবার সিরিয়াসলি লড়বে, বিজেপির কোনো অ্যামেচারিশ অ্যাপ্রোচ নেই, চল ব্যাট নিয়ে পাড়ার মাঠে খেলে আসি, এই অ্যাপ্রোচ বিজেপি নেই। বিজেপি সবসময় প্যান্ট, গ্লাভস পরে, জুতো পরে, হেলমেট লাগিয়ে মাঠে নাম। তো কেরালা, তামিলনাড়ুতেও বিজেপি লড়বে, কিন্তু ভোট শেয়ার বাড়ানোর লক্ষ্যে লড়বে, ইম্প্যাক্ট ফেলার লক্ষ্যে লড়বে। কিন্তু আসামের পরে যদি কোনো স্টেট বিজেপির জেতার আগ্রহ থাকে, যেখানে বিজেপি মনে করে পোটেনশিয়াল আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তার ফলে আজকে তুমি হয়তো দেখতে পাচ্ছ না যে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ আসছে না বা কিছু, পুজোর কাটতে না কাটতেই তুমি দেখবে যে পশ্চিমবঙ্গে কিভাবে বিজেপি ঝাঁপিয়ে পড়ে। এবং লড়াইটা ওইটাই, তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল, এই জায়গাটাতেই মানে মানে সীমাবদ্ধ হয়ে যাবে বলে আমার মনে হয়। এবং তার একখানা ট্রেলার বংশ তুমি আজকে দেখতে পেলে, যেখানে শুভেন্দুদের দেখা গেল যে গেরুয়া পাগড়ি পরে এবং গর্বের সঙ্গে বলো আমি হিন্দু, এটা করে বিধানসভার সিঁড়িতে বসে আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ওইটা নিয়ে বলছেন যে যাদের বিরুদ্ধে বলছো তারা যদি তোমাদের বিরুদ্ধে পাল্টা হামলা, আন্দোলনের নামে, হামলা না সরি, আন্দোলনের নামে, তখন সামলাবে কি করে। অ্যাকচুয়ালি উনিও ওনার কনস্টিটিউয়েন্সিকেই অ্যাড্রেস করতে চাইছে। সামনে বিধানসভা নির্বাচন, হাতে মাত্র একটা বছর, এবং তার আগে বিজেপি এবং তৃণমূল একেবারে মাঠে নেমে পড়েছে, এবং এই কড়া পাকের রাজনীতি আরো কতটা করা হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।